প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমি নীতিশ স্যার তোমাদের সাথে হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 10 অর্থাৎ আর্থিক বিবরণীর লেকচার ক্লাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসে কিন্তু আমি তোমাদের আর্থিক বিবরণীর চ্যাপ্টারের যে নিয়ম কানুনগুলো সব শিখিয়ে উদাহরণের অঙ্ক বুঝিয়ে অনুশীলনীর সৃজনশীল অঙ্কগুলো শুরু করেছিলাম। অনুশীলনী থেকে অনুশীলনী সৃজনশীল 1, 2, 3 পর্যন্ত আমি ক্লাসে করিয়েছি। আজকে অনুশীলনী সৃজনশীল অঙ্ক 4 নম্বর থেকে শুরু করব, অর্থাৎ এই কারণে আমি এটা 5 নম্বর লেকচার। আগের ক্লাসে আমি 4 পর্যন্ত লেকচার দিয়েছি। তো দেখো, আমরা তোমাদের পাঠ্য বইয়ের 175 নম্বর পৃষ্ঠায়, সবাই খেয়াল করো, পাঠ্য বইয়ের 175 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী 4 নম্বর অঙ্ক দেখো। প্রিয়ন্তী এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়া মিল আর অন্যান্য তথ্যাদি দেওয়া আছে। দেখো রেয়া মিল দেওয়া আছে, রেয়া মিলে দেখো 10% বিনিয়োগ আছে। এটা কিন্তু এই যে রেয়া মিলের ভিতরে ঋণ, বিনিয়োগ এগুলোর যদি পার্সেন্টেজ সহ থাকে তাহলে বুঝতে হবে এটা একটা সমন্বয়, অর্থাৎ এই বিনিয়োগের উপর 10% হারে সুদ পাওয়া যাবে। ঋণের সাথে সুদ এরকম পার্সেন্টেজ থাকলে বুঝতে হবে যে ওই ঋণের উপর এত % হারে সুদ দিতে হবে, এরকম বিষয়টা, অর্থাৎ এটা একটা সমন্বয়। এবার অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়গুলো দেখো। 1 নম্বর সমন্বয় বলেছে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। তো তোমাদের আমি শিখিয়েছি রেয়া মিলের আইটেমগুলো সব যে কোনো এক জায়গায় বসবে, আর সমন্বয়ের আইটেমগুলো 2 জায়গায় যাবে বা 2 জায়গায় বসবে। তাহলে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে, অর্থাৎ বেতন বকেয়া আছে। তাহলে কি করতে হবে? তোমার বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে দিব, এক জায়গায় হয়ে গেল। আর বকেয়া বেতন যেহেতু দায়, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের আন্ডারে আমরা দেখাবো, 2 জায়গায় হয়ে গেল। আসবাবপত্রের অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের অবচয় আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে লিখবো, আসবাবপত্রের অবচয় এক জায়গায় গেল, বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের আন্ডারে আসবাবপত্রের অবচয় দেখাবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে আসবাবপত্র থেকে, স্থায়ী সম্পদের আন্ডারে আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় নামে আমরা অবচয় মাইনাস করে দিব, তাহলে 2 জায়গায় হয়ে গেল। প্রাপ্য কমিশন 4000 টাকা হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য কমিশন মানে যে কমিশনটা আমরা পাবো, অর্থাৎ এটা হচ্ছে আয় অনাদায়ী আছে বা বকেয়া আছে। আয় যদি বকেয়া থাকে বা অনাদায়ী থাকে তাহলে আমরা কি করব? বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে এই বকেয়া আয় বা অনাদায়ী আয় বা প্রাপ্য আয় যোগ করব। আবার আয় বকেয়া থাকলে বা অনাদায়ী থাকলে বা প্রাপ্য থাকলে সেটা সম্পদ, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে আবার চলতি সম্পদের আন্ডারে লিখব, 2 জায়গায় হয়ে গেল। তাহলে আমরা শুরু করি। ক নম্বরে কি বলেছে? উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। খ নম্বরে বলেছে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। আর গ নম্বরে নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা সমাধান দেখি, খেয়াল করো। প্রথমে ক নম্বরে প্রিয়ন্তী ট্রেডার্স বিশদ আয় বিবরণী আংশিক লিখবো। আমরা আংশিক লিখবো এই কারণেই, কারণ আমাদের শুধুমাত্র মোট মুনাফা নির্ণয় করতে বলেছে। তো মোট মুনাফা নির্ণয় করব কিভাবে? আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। তোমাদের আমি শিখিয়েছি যে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা। আমি আবার বলছি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা পাওয়া যায়। তো বিক্রয় দেওয়া আছে 3,25,000 টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,52,000 টাকা। তো আমরা মাইনাস করে দিলাম, মোট মুনাফা 1,73,000 টাকা পেয়ে গেলাম। এটাই উত্তর। এবার খ নম্বরে আসি, বিশদ আয় বিবরণী। খেয়াল করো, প্রিয়ন্তী এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে মোট মুনাফা লিখবো 1,73,000 টাকা। এটা প্রশ্নে বলেই দিয়েছে খ নম্বরে যে 1,73,000 টাকা মোট মুনাফা ধরতে হবে। এটা যদি দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের ক নম্বরে যে মুনাফাটা আসছে মোট মুনাফা সেটা ধরতাম, কিন্তু এখানে দেখো একই, আমাদের যে মোট মুনাফা আসছে প্রশ্নের খ নম্বরে সেই মোট মুনাফা ধরেই বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে। তো আমরা মোট মুনাফা লিখলাম, এখান থেকে পরিচালন ব্যয় মাইনাস করব। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে প্রশ্নে দেখো রেয়া মিলে দেওয়া আছে বেতন ও সম্মানী 72,000 দেওয়া আছে। একটা সমন্বয় আছে, খেয়াল করো সবাই। 1 নম্বর সমন্বয়ে 4 মাসের বেতন বকেয়া আছে। তো তোমরা খেয়াল করো, আমরা অঙ্ক করছি 1 বছরের, দ্যাট মিনস 12 মাসের। তো 4 মাসের বেতন যদি বকেয়া থাকে তাহলে আমরা পরিশোধ করেছি কয় মাসের? নিশ্চয়ই 8 মাসের। আর যেটা আমরা নগদে পরিশোধ করি সেটা কিন্তু রেয়া মিলে থাকে, অর্থাৎ রেয়া মিলে যে 72,000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে 8 মাসের বেতন। তাহলে 72,000 টাকাকে আমরা 8 দিয়ে ভাগ করলে 1 মাসের বেতন পাওয়া যাবে, সেটাকে 4 দিয়ে গুণন করলে 4 মাসের বেতন পাওয়া যাবে। এটা বকেয়া আছে, তাহলে 36,000 টাকা বকেয়া।
মোট 1,08,000 টাকা মোট বেতন বছরে। এবার প্রশিক্ষণ ভাতা, মুনাফা জাতীয় ব্যয়, এগুলো পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। প্রদত্ত কমিশন সব দেওয়া আছে দেখো। আর আসবাবপত্রের 10% অবচয় ধরতে বলছে, 10,000 টাকা হয়। তাহলে আমার মোট পরিচালন ব্যয় হলো কত? 1,44,000 টাকা। তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় 1,44,000 টাকা মাইনাস করে দিলাম, পেলাম পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দেব, তাহলে নিট মুনাফা পাওয়া যাবে। কিন্তু আমাদের এই অঙ্কটাতে অন্যান্য ব্যয় নেই, শুধু অন্যান্য আয় আছে। তাহলে আমি পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়গুলো যোগ করে দিই। দেখো প্রাপ্ত কমিশন এগুলো দেওয়া আছে, রেয়া মিলে 4,000 টাকা। আবার সমন্বয়ে বলছে যে কমিশন অনাদায়ী আছে বা প্রাপ্য আছে 4,000 টাকা, তো আমরা যোগ করে দিলাম 8,000 টাকা। প্রাপ্ত বাটা রেয়া মিলে দেওয়াই আছে 11,000 টাকা। আর বিনিয়োগের সুদ লক্ষ্য করো, 10% বিনিয়োগ আছে রেয়া মিলে, তো বিনিয়োগ 1,20,000 টাকা আছে রেয়া মিলে, এটা 10% হারে সুদ পাবো আমরা, তাহলে 12,000 টাকা হয়। মোট হচ্ছে অন্যান্য আয় 31,000 টাকা। এবার পরিচালন মুনাফার সাথে 29,000-এর সাথে আমরা অন্যান্য আয় যোগ করে দিলাম, নিট মুনাফা পাওয়া গেল 60,000 টাকা। খ নম্বর হয়ে গেল। এবার গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। সবাই খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী প্রিয়ন্ত এন্টারপ্রাইজের। প্রথমে তোমরা লিখবে সম্পদ সমূহ, সেই আগের মতোই তোমাদের নিয়ম সব শেখানো আছে, খেয়াল করো। প্রথমে সম্পদ সমূহ লিখে কলন দিবে, আন্ডারলাইন করবে। এই সম্পদের আন্ডারে প্রথমে লিখবে স্থায়ী সম্পদ লিখে স্থায়ী সম্পদের আন্ডারে রেয়া মিলে দেখো একটা আইটেমে আছে আসবাবপত্র 1,00,000 টাকা, এখান থেকে পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা বাদ দেবো, যে অবচয়টা আমরা একটু আগে বিশদ আয় বিবরণীতে দেখিয়েছি সেটা, তাহলে 90,000 হলো। এটাই মোট স্থায়ী সম্পদ, যেহেতু একটাই। এবার লিখবো দীর্ঘমেয়াদী দায়, লিখে কলম দিব। দীর্ঘমেয়াদী দায়ের আন্ডারে একটাই আইটেম আছে 10% বিনিয়োগ। আমি তোমাদের শিখিয়েছি যে কোনো শিরোনামের আন্ডারে একটা আইটেম থাকলে সেটা সরাসরি শেষ কলামে বসাবো, 1,20,000 টাকা। এবার চলতি সম্পদ সমন্বয়ে একটা প্রাপ্য কমিশন আছে, 3 নম্বর সমন্বয়ে দেখো, অর্থাৎ আয় অনাদায়ী আছে। আয় অনাদায়ী থাকলে সেটা সম্পদ, লিখলাম 4,000 টাকা। বিনিয়োগের সুদ অনাদায়ী আছে 12,000 টাকা, আয় অনাদায়ী থাকলে সম্পদ। আর সমাপনী মজুত পণ্য দেখো রেয়া মিলের দ্বিতীয় আইটেম দেওয়া, রেয়া মিলের তৃতীয় আইটেম দেখো দেওয়া আছে 58,000 টাকা, লিখলাম। মোট চলতি সম্পদ 74,000। এবার স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর চলতি সম্পদ সব যোগ করে মোট সম্পদ হলো 2,84,000 টাকা। এবার মালিকানা সত্ত্ব ও দায়। মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে প্রথমে আমরা মালিকানা সত্ত্ব লিখব। মালিকানা সত্ত্ব কিভাবে পেলাম দেখো, একটু গণনা কার্যটা খেয়াল করো সবাই। নিচে গণনা কার্য, সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করেছি। মূলধন যেটা দেওয়া আছে রেয়া মিলে, এটা কিন্তু প্রারম্ভিক মূলধন, মনে রাখবে রেয়া মিলে যে মূলধনটা দেওয়া থাকে সেটা প্রারম্ভিক মূলধন। এর সাথে নিট মুনাফা যোগ করলাম 60,000 টাকা, আর উত্তোলন থাকলে বাদ দিতাম, উত্তোলন নেই বলে বাদ দেইনি। তো নিট মুনাফা যোগ করলে আমি সমাপনী মালিকানা সত্ত্ব পেয়ে গেলাম 2,08,000 টাকা। এবার দেখো মালিকানা সত্ত্ব 2,08,000 টাকা লিখলাম। এবার চলতি দায় রেয়া মিলে দেখো পাওনাদার আছে কত, 40,000 টাকা। রেয়া মিলের লাস্টের আইটেম দেখো 40,000 টাকা। আর সমন্বয়ে আমরা দেখলাম যে বেতন বকেয়া আছে, সেই বকেয়া বেতন 36,000 টাকা, এই দুইটাই চলতি দায়। তো আমার মালিকানা সত্ত্ব আর মোট চলতি দায় মিলে আমার মোট মালিকানা সত্ত্ব চলতি দায় হলো 2,84,000 টাকা। তাহলে আমার অঙ্ক মিলে গেল। দেখো মোট সম্পদ হয়েছে 2,84,000, মোট মালিকানা সত্ত্ব দায়ও হলো 2,84,000 হয়ে গেল। এবার আমরা অনুশীলনী 5-এ যাব। তোমরা লক্ষ্য করো অনুশীলনী 5 175 নম্বর পৃষ্ঠায় দেখো অনুশীলনী 5 দেওয়া আছে। তারপরের পৃষ্ঠায় দেখো অনুশীলনী 5-এর সমন্বয়গুলো দেওয়া আছে। আমি তোমাদের আগে সমন্বয়গুলো বুঝিয়ে দিব, তারপর অঙ্ক করিয়ে দিব। দেখো সমন্বয়গুলো দেখো। 1 নম্বর সমন্বয় বলেছে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ এটা অলিখিত বিক্রয়, তাও আবার নগদে, আমরা হিসাবভুক্ত করে দিব। আর কুরিন হিসাবে 2,500 টাকা অবলম্বন করতে বলছে এবং সম্ভাব্য কুরিনের জন্য 5% সঞ্চিত ধরতে হবে। আর ব্যবসায়ের মামলা পরিচালনা খরচ 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অলিখিত আছে। এটা হচ্ছে ব্যবসায়ের মামলা পরিচালনা খরচ মানে হলো এটা আইন খরচ। আর অলিখিত আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত, অর্থাৎ অলিখিত বিক্রয় ফেরত আছে 2,000 টাকা। আর অলিখিত বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত আছে 1,000 টাকা, এটা অলিখিত, আমরা এটা হিসাবভুক্ত করে দেব। ক নম্বরে বলছে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব, আর গ নম্বরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। আমরা সমাধানে চলে যাই। প্রথমে দেখো ক নম্বর।
ক নম্বর দেখো কত বলেছে, সমাপনীর নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তো আমার হাতে নগদ 15,000 টাকা দেওয়া ছিল। এবার সমন্বয়ে আমরা যাই। সমন্বয়ে বলেছে যে নগদ বিক্রয় ছিল 1 নম্বর সমন্বয়ে, এটা হিসাবভুক্ত হয়নি, তাহলে হিসাবভুক্ত করে দিলাম, টাকাটা চলে আসলো, নগদ টাকা, নগদে বিক্রয় যেহেতু আছে 15,000 টাকা যোগ হয়ে গেল। আর আইন খরচ, মামলা পরিচালনা খরচ, যেটা 3 নম্বর সমন্বয়ে বলা হয়েছে, সেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে হিসাবভুক্ত করে দেই, টাকা চলে গেল কত, 5,000, তাহলে সমাপনী নগদ তহবিল 25,000 টাকা। এবার খ নম্বরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করবো। তো পূর্ণাঙ্গ বিশদ আয় বিবরণী না, শুধু মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব, এই কারণে আমরা এটা ব্র্যাকেটে লিখে দেবো আংশিক। তো আমরা সবাই জানি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা পাওয়া যায়। নিট বিক্রয় থেকে, এই যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করবো, তাহলে নিট বিক্রয় কীভাবে বের করলাম দেখো, বিক্রয় রেয়া মিলে দেওয়া আছে 3.5 লাখ টাকা, এর সাথে অলিখিত বিক্রয় যোগ করব, অলিখিত বিক্রয় সমন্বয় আছে 15,000 যোগ করব, আর অলিখিত আন্তঃফেরত বা বিক্রয় ফেরত মাইনাস করবো, তাহলে নিট বিক্রয় পেয়ে গেলাম 3,63,000। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব, বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। তো বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লাসে অনেকবার শিখিয়েছি। 3 ধরনের আইটেম, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বা নিট ক্রয়, আর অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। 3 ধরনের আইটেম যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দেব, তাহলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়। তো লক্ষ্য করো সবাই, বিক্রিত পণ্যের ব্যয়ে প্রারম্ভিক মজুত পণ্য কত দেওয়া আছে খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে দেওয়া আছে 40,000 টাকা, আমরা 40,000 টাকা লিখলাম। তার সাথে ক্রয় প্রথম ঘরে লিখলাম যেহেতু সমন্বয় আছে, অলিখিত বহি ফেরত বা অলিখিত ক্রয় ফেরতটা মাইনাস করলাম, নিট ক্রয় 1,89,000 টাকা, পরিবহন খরচ দেওয়া আছে, এটা প্রত্যক্ষ খরচ 3,000, আর ডক চার্জটা প্রত্যক্ষ খরচ 1200 যোগ করলাম। এবার সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে, কিন্তু দেখো আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া নেই, অঙ্কের সমাপনী মজুত পণ্য কোথাও দেওয়া নেই, রেয়া মিলেও নেই, আবার সমন্বয়ও নেই, যে কারণে এটা বাদ দিইনি আমরা। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত পেয়ে গেলাম, 2,33,200 টাকা। তো এবার নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলাম, মোট মুনাফা পাওয়া গেলো 1,29,800 টাকা। তো খ নম্বর আশা রাখি বুঝতে পেরেছো। এবার গতে চলে যাচ্ছি আমরা। গ নম্বরে বলেছে মোট মুনাফা 1,34,800 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে, খেয়াল করো। তাহলে আমরা শুরু করলাম বিশদ আয় বিবরণী। দেখো মোট মুনাফা, এটা প্রশ্নে দেওয়া আছে 1,34,800, এখান থেকে পরিচালন ব্যয় মাইনাস করব। পরিচালন ব্যয়ের মধ্যে দেখো দপ্তর খরচ, ব্যাংক চার্জ, ডাক ও তার খরচ, আর এগুলো রেয়া মিলে দেওয়া আছে, এখান থেকে আনলাম। আর আইন খরচ অলিখিত, এটা হচ্ছে ওই যে মামলা পরিচালনা খরচ 3 নম্বর সমন্বয় বলছি, যেটা এটা হিসাবে লেখা হয়নি, এখন লিখে দিলাম। মামলা পরিচালনা খরচ মানে আইন খরচ 5,000 টাকা। আর আরেকটা সমন্বয় আছে দেখো 2 নম্বর সমন্বয়, কুরিন হিসাবে 2,500 টাকা ধরতে হবে, এটাকে আমরা বলবো সমন্বয় যদি কুরিন থাকে সেটাকে বলবো অলিখিত কুরিন, এই যে অলিখিত কুরিন। আর রেয়া মিলে থাকলে শুধু কুরিন লিখবো। তো অলিখিত কুরিনের সাথে নতুন কুরিন সঞ্চিতি যোগ করব। এখন নতুন কুরিন সঞ্চিতি বলেছে সম্ভাব্য কুরিনের জন্য 5% সঞ্চিতি ধরতে। নতুন কুরিন সঞ্চিতি 2925 টাকা। কিভাবে পেলাম একটু খেয়াল করো সবাই, গণনা কার্যটা দেখো। আমরা নতুন কুরিন সঞ্চিতি বের করব, তোমাদের ক্লাসেও শিখিয়েছি, আবারও বুঝিয়ে দিচ্ছি আমি। প্রাপ্য হিসাব বাদ দেনাদার আমার 63,000 আছে, ওখানে অলিখিত আন্তঃফেরত বাদ যাবে, অলিখিত আন্তঃফেরতের ফলে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার কমে যাবে, বাদ দিলাম। আর অলিখিত কুরিন যেটা 2,500 টাকা ধরতে বলছে সেটাও বাদ যাবে, তাহলে অবশিষ্ট দেনাদার বা প্রাপ্য হিসাব 58,500, এটার 5% ধরতে বলছে, তাহলে 2,925 টাকা, এটা নতুন কুরিন সঞ্চিতি। এবার খেয়াল করো, অলিখিত কুরিন 2500 সাথে নতুন কুরিন সঞ্চিতি যোগ করলাম, আর পুরাতন কুরিন সঞ্চিতি মাইনাস করবো 6,500, এটা রেয়া মিলে দেওয়া আছে, রেয়া মিলে যে কুরিন সঞ্চিতি দেওয়া থাকে সেটা পুরাতন কুরিন সঞ্চিতি, মাইনাস করলে আমার কি আসলো, এখানে নেগেটিভ ফিগার আসলো। নেগেটিভ ফিগার আসলে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। এবার আমার মোট পরিচালন ব্যয় কত হলো, 73,925 টাকা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করলাম, তাহলে আমার পরিচালন মুনাফা আসলো 60,875 টাকা। এবার অন্যান্য আয় যোগ করব, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব নিট মুনাফা। অন্যান্য আয়ের মধ্যে দেখো প্রাপ্ত বাটা আছে 700 টাকা, রেয়া মিলে দেওয়াই আছে, আর সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা 2,500 টাকা, তাহলে মোট 3,200 টাকা যোগ করলাম। যোগফলে থেকে অন্যান্য ব্যয় বাদ দেবো, অন্যান্য ব্যয় একটাই আছে, বিবিধ ক্ষতি, রেয়া মিলে দেওয়া আছে দেখো 2,500 টাকা। একটা আইটেম হলে সরাসরি আমরা লাস্টের কলামে লিখবো।
এবার 2500 টাকা বিবিধ ক্ষতি মাইনাস করো, তাহলে নিট মুনাফা পাওয়া গেল 61,575 টাকা। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আমি ধারাবাহিকভাবে এর পরের ক্লাসে আবার এর পরের অঙ্ক থেকে, অর্থাৎ আমার 4 আর 5 শেষ হলো এই ক্লাসে, 7 থেকে আবার পরের ক্লাসে আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ।